এখন এসছে? আচ্ছা, মানে তোমাদের লাস্ট ক্লাসে যে ইস্যুস গুলো আর কি আমি ডিসকাস করেছিলাম, এগুলোকে যদি এখানে আমরা দেখি, সাম আপ করি আসলে। অ্যাকাউন্টিং বেসিক্যালি থ্রি অ্যাক্টিভিটিস ডিল করে। আইডেন্টিফিকেশন বলেছিলাম, রেকর্ডিং বলেছিলাম, কমিউনিকেশন বলেছিলাম। তো আইডেন্টিফিকেশনের মধ্যে ইকোনমিক ইভেন্ট বলতে আমরা ট্রানজেকশন, মানে যেগুলোর সাথে আর্থিক একটা সংশ্লিষ্টতা আছে সেগুলোকে আমরা বলছিলাম ইকোনমিক ইভেন্ট। রেকর্ডিং বলতে আমি বলেছিলাম রেকর্ড করা একটা বুকস, যেটাকে আমরা বলছিলাম জার্নাল। ক্লাসিফাই করা, সেটাকে বলেছিলাম একটা লেজার। এন্ড সামারাইজ করা কোথায়, একটা ট্রায়াল ব্যালেন্স। মানে এই কাজগুলোকে আমরা বলি রেকর্ডিং। আর কমিউনিকেশন হচ্ছে যে অ্যাকাউন্টিং রিপোর্ট। রিপোর্ট বলতে আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে মিন করি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আমি বলেছিলাম ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, বিভিন্ন ধরনের স্টেটমেন্টের নাম বলেছিলাম। মানে এগুলো হচ্ছে অ্যাকাউন্টিং কাজ করে এগুলো নিয়ে। ইউজার সম্পর্কে আমরা বলেছিলাম যে মেইনলি ইন্টারনাল ইউজার বলতে আমরা বলেছিলাম যে ফাইন্যান্সের লোক যারা উইদিন এন্টিটি আছে, মার্কেটিং এর লোক, একটা প্রতিষ্ঠানের ভেতরে ধরো যারা প্রোডাক্টকে প্রমোট করে, বিভিন্ন জায়গায় মার্কেটিং করে, তাদেরও কিন্তু অ্যাকাউন্টিং তথ্যগুলো প্রয়োজন পড়ে, যে কেমন কত টাকা কস্টিং তার লাগবে এটা সেল করতে, বা কত টাকা প্রফিট মার্জিন তার থাকবে, এগুলো এই বিষয়গুলো তারাও কিন্তু দেখে। হিউম্যান রিসোর্স বলতে ওভারঅল এখানে আদার পিপল, ধরো এখানে উইদিন দ্য এন্টিটি আরো বিভিন্ন ধরনের, মানে এখানে হিউম্যান রিসোর্স কানেক্টেড থাকে একটা অর্গানাইজেশনের ভেতরে। ম্যানেজমেন্ট বলতে কোম্পানি যারা গভর্ন করে বা পরিচালন করে। তো এগুলো হচ্ছে মেইনলি ইন্টারনাল ইউজার। ইন্টারনাল বলতে একটা এন্টিটির ভেতরে আভ্যন্তরীণ যে বিভিন্ন গ্রুপ আছে, তারা যখন অ্যাকাউন্টিং তথ্যকে ব্যবহার করে তাকে বলা হচ্ছে ইন্টারনাল। আর এক্সটার্নালের মধ্যে বলেছিলাম ইনভেস্টরের কথা বলেছি। তুমি যদি ইনভেস্ট করতে চাও কোনো কোম্পানিকে, তাহলে সেই কোম্পানির আর্থিক বিবৃতি বা তার সবকিছু পর্যালোচনা করে, সেটা তোমার দরকার। ক্রেডিটর বলতে যারা ঋণ দান করবে প্রতিষ্ঠানকে, ব্যাংক হতে পারে এখানে, অন্যান্য প্রতিষ্ঠান যদি তোমাকে, বা কোনো ব্যক্তি যদি তোমার প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে, এরা। তারপর তোমাদের বলেছিলাম আমি এনবিআর বলেছিলাম, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। তারপর বলেছিলাম যে এনি কনসার্ন সিটিজেন। তারপর বলেছিলাম যে আমি যারা রিসার্চ করে, রিসার্চার হতে পারে। মানে এক্সটার্নালের মধ্যে যে কেউ হু হ্যাভ ডাইরেক্ট অর ইনডাইরেক্ট ইন্টারেস্ট অন বিজনেস এন্টিটি, একটা ব্যবসা প্রতিষ্ঠানে যার ডাইরেক্ট অর ইনডাইরেক্ট কোনো ইন্টারেস্ট আছে, তাকে আমরা বলছি এক্সটার্নাল ইউজার্স। আর বিল্ডিং ব্লকস বলতে তুমি ওই যে অ্যাকাউন্টিং এর প্রসেসিং এর ক্ষেত্রে তোমাদের বলেছিলাম যে কিছু কিছু জায়গায় অ্যাকাউন্টিং প্রসেস করতে গেলে কিছু রুলস ফলো করতে হয়। তো সারা পৃথিবীতে অ্যাকাউন্টিং এর যে রুলস গুলো আছে, সেগুলো যারা প্রফেশনালি ফর্মুলেট করে, যে বডি গুলো, ব্রডলি দুইটা বডি। একটা হচ্ছে ইউএসএ বেসড, আর একটা হচ্ছে আদার দেন ইউএসএ, মানে ইউকে বেসড আর কি, ইউকে এর সাথে আর অন্য। তো বাংলাদেশ ইউকে বেসডটাই ফলো করে। তো দুইটা ব্রড বডির মধ্যে একটা হচ্ছে তোমার এফএসবি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এফএসবি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এটা হচ্ছে ইউএসএ বেসড একটা, মানে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যারা হচ্ছে এক, মানে আমেরিকা বা তার ফলোয়ার যেসব কান্ট্রি, ওইসব দেশ, নর্থ আমেরিকা আছে বা অন্যান্য আরো দেশ আছে, তারা মেইনলি অ্যাকাউন্টিং রিপোর্টিংটা কিভাবে করবে সেই ধরনের গাইডলাইন ইস্যু করে। সেটা হচ্ছে এফএসবি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। তারা যেই ইস্যু করে স্ট্যান্ডার্ড গুলো, সেগুলোর নাম হচ্ছে ইউএস গ্যাপ, ইউনাইটেড স্টেট জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। ইউএস গ্যাপটা হচ্ছে ইউনাইটেড স্টেটস জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, এটা হচ্ছে ইউএস গ্যাপ। আর যেটা আইএসবি, মানে ইউকে বেস যেটা, সেটা হচ্ছে আইএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। আইএসবি যেটা ইস্যু করে সেটা হচ্ছে আইএফআরএস, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। মানে এখন ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড এন্ড ইউএস গ্যাপ দুইটাই কিন্তু রিপোর্টিং এর স্ট্যান্ডার্ড, মানে কিভাবে অ্যাকাউন্টিং রিপোর্টটা করতে হবে, গ্লোবাল স্ট্যান্ডার্ড আছে বলে কিন্তু সারা পৃথিবীতে অ্যাকাউন্টিং প্র্যাকটিসটা ইউনিফর্ম। যদি তোমার কোনো স্ট্যান্ডার্ড না থাকতো, তাহলে এক একজন এক একভাবে রিপোর্ট করতো, মানে যে যার ইচ্ছা মতো করতো। তো ইচ্ছা মতো করার সুযোগ নাই বলে কিন্তু গ্লোবাল দুইটা প্রফেশনাল বডি আছে, একটা হচ্ছে এফএসবি, একটা হচ্ছে আইএসবি। তাহলে এখানে দেখো স্ট্যান্ডার্ড সেটিং বডির মধ্যে এফএসবি, আইএসবি এবং একটা আছে এসিসি। এসিসি হচ্ছে সারা বিশ্বে সব জায়গায় আছে। এসিসি হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ধরো বাংলাদেশে আছে হচ্ছে বিসেক, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সারা পৃথিবীতে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আছে। মানে তাদের কাজ হচ্ছে কি, যখন একটা কোম্পানি তার অ্যাক্টিভিটিস গুলো পরিচালন করবে, সেই ক্ষেত্রে তাদের রিপোর্টিং প্যাটার্নটা কি হবে, তখন কিন্তু সেক এটা ডিফাইন করে দেয় যে এই প্যাটার্নে রিপোর্টিংটা হলে আমাদের শেয়ার হোল্ডার যারা আছে বা এখানে যারা বিনিয়োগকারী, তারা সব ধরনের সঠিক তথ্য পাবে। তাহলে স্ট্যান্ডার্ড সেটিং এর ক্ষেত্রে এসএসসির সারা দেশের, সারা পৃথিবীর যেসব লোকাল ইয়াতে এসএসসি আছে, তাদেরও একটা রোল থাকে। আর ইন্টারন্যাশনাল বডির মধ্যে এফএসবি এবং আইএসবি, দিস আর দ্য স্ট্যান্ডার্ড সেটিং বডিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড।
আর তারা যে ধরনের স্ট্যান্ডার্ড রিলিজ দিয়ে থাকে সেগুলো হচ্ছে আইএফআরএস। আইএফআরএস এর আগের নাম ছিল আইএএস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আইএএস এবং আইএফআরএস দুইটা একই জিনিস, দুইটা মেইনলি হচ্ছে ইস্যুড বাই আইএএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। আর এফএএসবি ইস্যু করে ইউএস গ্যাপ। তো সব মিলিয়ে এগুলো, আর অ্যাকাউন্টিং রিপোর্ট করতে গেলে মেইনলি ইথিক্সটা সবচেয়ে ইম্পর্টেন্ট, নৈতিকতাটা। ধরো একজন শেয়ার হোল্ডার কিন্তু কোম্পানি যে তার পক্ষে দেখা সম্ভব না, তার পক্ষে বোর্ড অফ ডিরেক্টর বা যেটাকে ম্যানেজমেন্ট বলা হয়, ম্যানেজমেন্ট হচ্ছে তার পক্ষে কোম্পানি পরিচালনা করে। এখন অ্যাকাউন্টেন্ট যদি ইচ্ছা করে সঠিক একটা তথ্যকে প্রেজেন্ট না করে, তাহলে কিন্তু ওই যে শেয়ার হোল্ডার আছে তার পক্ষে জানা সম্ভব না আসলে অবস্থাটা কি। কারণ শেয়ার হোল্ডার পৃথিবীর বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ছড়িয়ে ছিটে থাকতে পারে, বাট কোম্পানি পরিচালিত হচ্ছে অন্য জায়গায়। শেয়ার হোল্ডার মানে হচ্ছে ওনারশিপ, যে মালিক সে। তাহলে ধরো একটা মালিক কোথায় পড়ে আছে সেটা তার পক্ষে সে এজিএম বা অ্যানুয়াল জেনারেল মিটিং বলে, এজিএম এর মাধ্যমে একটা বোর্ডকে ডিফাইন করে, বোর্ড অফ ডিরেক্টর যেটাকে বলা হয়। বোর্ড অফ ডিরেক্টর মানে হচ্ছে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের ইনস্ট্রাকশনে কিন্তু অ্যাকাউন্টেন্ট কাজ করে। তো এখন এই জন্য অ্যাকাউন্টেন্ট যদি ইথিক্যাল না হয়, তাহলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে সে তার ইচ্ছা মতো যদি রিপোর্টিংটা করে, তাহলে কিন্তু সঠিক তথ্যটা নাও আসতে পারে। সেই জন্য অ্যাকাউন্টিং রিপোর্টিং এর অন্যান্য স্ট্যান্ডার্ডের পাশাপাশি ইথিক্যাল যে পয়েন্টটা সেটা হচ্ছে সবচেয়ে ভাইটাল। বাট বিষয়গুলো আসলে বাস্তবতার নিরিখে যেটা বলা হয়, ম্যানেজমেন্ট যেভাবে চায় সেভাবেই কিন্তু তোমার হচ্ছে রিপোর্টিংটা করে। কারণ ম্যানেজমেন্টের রিক্রুটমেন্টের জন্য কিন্তু তারা জবটা করে, ম্যানেজমেন্ট বলতে টপ ম্যানেজমেন্ট যাদেরকে মিন করা হয়। সেই জন্য যেসব কোম্পানির ম্যানেজমেন্ট ভালো, সেসব কোম্পানির রিপোর্টিং কোয়ালিটিও কিন্তু ভালো। যেমন বাংলাদেশের ম্যানেজমেন্টের মধ্যে ধরো স্যামসন এইচ চৌধুরীদের হচ্ছে স্কয়ার গ্রুপ। স্যামসন এইচ চৌধুরী মারা গেছেন, ওনার ছেলে অঞ্জন চৌধুরী, তারপরে তপন চৌধুরী। হ্যাঁ, এনারা হচ্ছেন, আছে ওদের অনেকগুলো কোম্পানি। ধরো স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, স্কয়ার টেক্সটাইল আছে, মাছরাঙ্গা টেলিভিশন আছে, স্কয়ার হসপিটাল আছে। তাদের অনেক গ্রুপ অফ কোম্পানি। ধরো ওদের সম্পদের মূল্য আছে মোর দেন 1,00,00,000 টাকা, 1,00,00,000 কোটি টাকার উপরে। ধরো তাদের যে পরিমাণ বিজনেস এন্টিটির সাইজ, তারা কিন্তু সেই ছোট অনেক আগে 15 টাকা দিয়ে স্যামসন এস চৌধুরী একটা পাবনাতে ছোট্ট একটা ডিসপেন্সারি দিয়ে তার ব্যবসা শুরু করে। সেইখান থেকে এখনকার অবস্থা এখানে আসছে শুধুমাত্র তাদের ইন্টিগ্রিটি, সততা এবং গুড গভর্নেন্স, ধরো ভালো মানুষের প্রতি কমিটমেন্ট, বিবিধ কারণে এখানে চলে আসছে। স্কয়ারের যত প্রোডাক্ট আছে, কনজিউমার গুডস থেকে শুরু করে বহু কিছু, তাদের বিশাল গ্রুপ এখন। অন্যদিকে আরেকটা গ্রুপ আছে বাংলাদেশে, কিন্তু খুবই বড় গ্রুপ, কিন্তু তাদের ম্যানেজমেন্টের প্রতি মানুষের আস্থা কম। যেমন ধরো সালমান এফ রহমান, ওনারা কিন্তু বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, বেক্সিমকো লিমিটেড, তারপরে তোমার ধরো শাইন পুকুর সিরামিক, তারও বিশাল ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডিপেন্ডেন্ট টিভি, তারপর তোমার তোমার পত্রিকা আছে তাদের একটা ইন্ডিপেন্ডেন্ট। মানে তাদেরও কিন্তু অনেক বিশাল বড় বিজনেস, মানে সাইজ। শুধু সেটা না, মাননীয় প্রধানমন্ত্রী উনি হচ্ছে আর কি মানে ব্যবসা বিষয়ক উপদেষ্টা যিনি, যেটা সেটাও উনি। তার মানে ওনার সার্বিক অবস্থা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে কি, ওনার প্রোডাক্ট বাজারে বেশি চলা সত্ত্বেও মানুষের আস্থা ওনার প্রতি ওই রকম নাই। যেমন দেখা যায় বেক্সিমকো ফার্মার 10 টাকা শেয়ারের দাম, বাজারে এখন হচ্ছে 138 টাকা। অন্যদিকে স্কয়ার ফার্মার 10 টাকা শেয়ারের দাম, বাজারে 205 টাকা। তাহলে তুমি কিন্তু এখানে ইজিলি বুঝতে পারছো যে মানে গভর্নমেন্টের এত কাছের, এত ইনসেনটিভ তারা পায়, এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও পাবলিক পারসেপশন পজিটিভ তাদের প্রতি না বলে কিন্তু আলটিমেটলি তাদের শেয়ারের ভ্যালু ওইভাবে বাড়ে না যেভাবে অন্যান্য কোম্পানির শেয়ারের ভ্যালু বাড়ছে। তার মানে এটা হচ্ছে একটা এক্সাম্পল যে তোমার যদি কোম্পানির বোর্ডে অনেস্ট কম্পারেটিভলি বা ভালো একটা গুড গভর্নেন্স আছে, বা ভালো মানে তুমি ধরো মানে স্বচ্ছ হিসাব যারা করে, তাদের বাজারে যেমন একটা একসেপ্টেন্স আছে। আবার যারা ধরো স্বচ্ছ না অতটা, মানে বাজারে তাদের প্রতি কিছুটা হলে অবজেকশন আছে, তাদেরও কিন্তু ওটা একটা প্রাইস রিফ্লেকশন হয়। সেই জন্য কিন্তু আসলে ইথিক্স হচ্ছে একটা বড় বিষয়। তো এগুলো সবকিছু মিলিয়ে কিন্তু অ্যাকাউন্টিং রিপোর্টিং গুলো হয়। হ্যাঁ, মানে কথাগুলো কি বুঝতে পারছো যা বলছি? আচ্ছা, ওকে। এগুলো মেজারমেন্ট প্রিন্সিপাল, এগুলো আমরা এই মুহূর্তে হয়তো তোমরা বুঝবা না। তোমাদের লাস্ট ক্লাসে আমি কিছু অ্যাজাম্পশন বলেছিলাম, মনিটারি ইউনিট অ্যাজাম্পশন, ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন, এগুলো বলেছিলাম। তো ইকোনমিক এন্টিটির মধ্যে জাস্ট বলেছিলাম যে অ্যাক্টিভিটি অফ entity be kept separate and distinct from activities of its owner and all other economic entities, মানে অন্যান্য ব্যবসায়িক সত্তা এবং মালিক যেটা তার থেকে আলাদা থাকবে, এটাই হচ্ছে ইকোনমিক এন্টিটি মেইন থিম। তো গতদিন আমি আর যে জিনিসটা ডিসকাস করিনি বা বলিনি সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের বিজনেস, এই যে মালিকানা সত্তা বা মালিকানা ধরন, সেই অনুপাতে কয় ধরনের বিজনেস আছে বাংলাদেশে? 3 ধরনের ব্রডলি বলা যায় ক্যাটাগরি। একটা হচ্ছে তোমার প্রোপ্রাইটরশিপ, বা যেটাকে বলা হয় এক মালিকানা কারবার, মানে একজন মাত্র একটা মুদি দোকানদার বা একজন বাদাম বিক্রেতা বা একজন ছোট্ট টং নিয়ে বসছে বা একটা চা স্টল, সে একজন মাত্র মালিক, সেই তার মতো করে কাজ করছে, এটাকে বলে প্রোপ্রাইটরশিপ বা এক মালিকানা।
যখন 2 জন বা 3 জন বন্ধু মিলে একটা চুক্তিবদ্ধ হয়ে ব্যবসা করে তখন হচ্ছে পার্টনারশিপ। আর ব্রিটিশরা যেটাকে বলে কোম্পানি, আমেরিকানরা বলে কর্পোরেশন। বাট মেইন থিম হচ্ছে এটা, যেটা নাম্বার অফ শেয়ার দ্বারা বিভক্ত ওনারশিপ গুলো, এবং এটা যখন বিগ সাইজের হয় এন্টিটিটা তখন সেটাকে বলা হয় তোমার হচ্ছে কর্পোরেশন বা কোম্পানি। তাহলে ওনারশিপ স্ট্রাকচার অনুযায়ী আমরা ব্রডলি 3 ধরনের কোম্পানি দেখি। একটা হচ্ছে সোল প্রোপ্রাইটরশিপ বা প্রোপার্টরশিপ, একটা হচ্ছে পার্টনারশিপ, বা আরেকটা হচ্ছে কোম্পানি বা কর্পোরেশন। এই তিনটা হচ্ছে অ্যাজ পার ওনারশিপ স্ট্রাকচার, মানে বিজনেসের যে মালিকানার কাঠামো, এইভাবে আমরা 3 ধরনের কোম্পানি দেখতে পাই। এখানে বিজনেস ওনারশিপের প্যাটার্ন অনুযায়ী প্রোপ্রাইটরশিপ যেটা, সেটা হচ্ছে ওন বাই ওয়ান পারসন, ওনার ইজ অফেন ম্যানেজার অপারেটর, ওনার রিসিভ এনি প্রফিট, সাফার এনি লসেস অ্যান্ড ইজ পার্সোনালি লায়াবল ফর অল ডেট। মানে তার ব্যবসার যত ঋণ বা দায় দেনা সম্পূর্ণ দায় দায়িত্ব মালিক একাই বহন করে, সকল মুনাফা মালিক একা বহন করে, সকল লোকসান মালিক একা বহন করে, সকল রিওয়ার্ড মালিক একা ভোগ করে, সকল পানিশমেন্ট মালিক একা ভোগ করে। তার মানে সার্বিকভাবে একজনের হাতে সবকিছুটা হচ্ছে প্রোপ্রাইটরশিপ বা সোল প্রোপ্রাইটরশিপ বা এক মালিকানা। পার্টনারশিপ বলতে ওন বাই টু অর মোর পারসন, মানে 2 বা ততোধিক ব্যক্তি যখন চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসাটা করে সেটা হচ্ছে তোমার পার্টনারশিপ। অফেন রিটেল এন্ড সার্ভিস টাইপ বিজনেস, এটা নরমালি মানে মিডিয়াম সাইজ বা ও পার্টনারশিপের চেয়ে একটু বড়, বাট কোম্পানির চেয়ে ছোট। জেনারেলি আনলিমিটেড পার্সোনাল লায়াবিলিটি, মানে প্রত্যেকটা পার্টনারের ব্যক্তিগত সত্তার সাথে, ধরো তুমি একটা কোম্পানির পার্টনার, তোমার কোম্পানি ফেল করলে তোমার ব্যক্তিগত সম্পত্তির প্রতিও কিন্তু, যেহেতু এখানে ব্যক্তি এটার অংশ, তার ব্যক্তির সম্পদের উপরও কিন্তু হাত দেওয়া যাবে যদি সেটা মানে পার্টনারশিপ কোনো কারণে ফেল করে, ব্যবসা ফেল করে। পার্টনারশিপ এগ্রিমেন্ট হচ্ছে এই কোম্পানির ভিত্তি। ওই পার্টনারশিপ এগ্রিমেন্টে লেখা আছে কে কত পার্সেন্ট প্রফিট পাবে, কে কত পার্সেন্ট লস পাবে, কে কতটুকু কিভাবে ক্যাপিটাল আনবে, সবকিছু কিন্তু পার্টনারশিপ যে ডিড থাকে বা এগ্রিমেন্ট থাকে সেখানে লেখা থাকে। তাহলে পার্টনারশিপ আর ওনারশিপের মধ্যে বা প্রপার্টনারশিপের মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে যে একটু সাইজ বড় হচ্ছে পার্টনারশিপে কম্পেয়ার টু প্রপার্টনারশিপ, বাট লাইবিলিটির ধরনটা অলমোস্ট কাছাকাছি। নিজস্ব লাইবিলিটির সাথে কিন্তু এই লাইবিলিটিটা মার্জ হয়ে যায়। বাট কোম্পানি হচ্ছে সম্পূর্ণ আলাদা ওই দিক থেকে। কিভাবে? ওনারশিপ ডিভাইডেড ইনটু ট্রান্সফারেবল শেয়ার অফ স্টক, মানে নাম্বার অফ শেয়ার দিয়ে হচ্ছে লাইবিলিটি গুলো ফিক্স আপ করা থাকে। সেপারেট লিগ্যাল এন্টিটি অর্গানাইজড আন্ডার স্টেট কর্পোরেশন ল, মানে বাংলাদেশে যে কোম্পানি আইন আছে, কোম্পানি আইনের দ্বারা কিন্তু এটা পরিচালিত। এবং লাইবিলিটি হচ্ছে লিমিটেড লাইবিলিটি, ধরো তুমি যতটুকু টাকা শেয়ার কিনলা অতটুকু শেয়ারের বিপরীতেই তুমি যতটুকু লাইবিলিটি আছে অতটুকু তুমি দিতে বাধ্য। তোমার ব্যক্তিগত সম্পত্তির দিকে কোনো ধরনের হাত কেউ দিতে পারবে না, কারণ তুমি শেয়ার কিনেছো, সেই শেয়ারের যদি কোম্পানি ফেল করে বা ব্যক্তিগতভাবে তোমাকে কেউ লায়াবল করতে পারবে না। এটা হচ্ছে এটার স্ট্রেংথ। তাহলে এখানে 3 ধরনের আমরা বিজনেসের ওনারশিপের ধরন থেকে দেখেছি, মালিকানা কাঠামো থেকে, প্রোপ্রাইটরশিপ, পার্টনারশিপ এবং কর্পোরেশন। তিনটার বেসিক পার্থক্যগুলো তোমরা এখানে ক্লিয়ারলি দেখলে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বলো, প্রশ্নটা বলো। রিটেলটা হচ্ছে তোমার খুচরা ব্যবসায়ী। রিটেল হচ্ছে ধরো তোমার খুচরা ব্যবসায়ী, ধরো তুমি, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? রিটেল হচ্ছে তোমার যারা খুচরা ব্যবসায়ী, খুচরা। ধরো তুমি পুরান ঢাকা থেকে পাইকারি মাল কিনে নিউ মার্কেটে তুমি খুচরা বাজারে বিক্রি করো, এই ধরনের বিজনেসকে বলা হয় তোমার রিটেল বিজনেস। হ্যাঁ। তো অ্যাকাউন্টিং যখন আমরা করতে চাইবো, বা অ্যাকাউন্টিং যখন আমরা বেসিক্যালি অ্যাকাউন্টিং যখন আমরা করি, আমাদের একটা ইকুয়েশন, মানে এটা কি বলা হয় আসলে সবকিছু অ্যাকাউন্টিং এর বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। তার মধ্যে ইকুয়েশনটা হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এখন এখানে তোমার এই বিষয়টা যদি বুঝতে পারো তাহলে তোমার অ্যাকাউন্টিং এর একদম, যেটাকে আমরা বলি ফাউন্ডেশন, বা অ্যাকাউন্টিং এর যদি আমরা বলি যে সলিড বেসটা এখানে আছে। তো অ্যাসেট কাকে বলে? অ্যাকাউন্টিং এর অ্যাসেট আর নরমাল অ্যাসেট, তোমার কাছে অ্যাসেট সম্পর্কে ধারণা কি? অ্যাসেট বলতে তোমরা কি মিন করো? অ্যাসেট কাকে বলো? অ্যাসেট মানে প্রপার্টি, সম্পত্তি বোঝায়। ওকে ফাইন, দেন স্যার ক্যাশ ক্যাপিটাল হতে পারে।
ক্যাশ ক্যাপিটাল হতে পারে, তারপর ল্যান্ড, ল্যান্ড যেটা হতে পারে, আমাকে হলো তারপর স্যার টাকা আর্ন করতে হেল্প করে সেটাই আমার কাছে অ্যাসেট স্যার। মানে এটা যে মানে যেটা আমাকে তোমার স্যার মানে ইনকাম করতে হেল্প করবে। তারপর স্যার ম্যান পাওয়ার, ইনকাম করতে হেল্প করবে, সেটা অ্যাসেট। ওকে ফাইন, ম্যান দেন পাওয়ার, আর অন্য কিছু? ম্যান পাওয়ার, দেন স্যার ফ্যাক্টরির মেশিনারিজ। ফ্যাক্টরি মেশিনারিজ। এখন তোমরা যে বিষয়গুলো বলছো সবই ঠিক আছে, কিন্তু বিষয়গুলোর মধ্যে এই এন্টিটি কনসেপ্ট এসে এই জায়গাটা একটা ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করেছে। তোমরা যেগুলো বলেছো এগুলো অ্যাসেট ঠিক আছে, কিন্তু মালিক যখন তার কোম্পানিতে টাকা বিনিয়োগ করে, এটা ধরো মালিক 10,000 টাকা দিয়ে তার ব্যবসা শুরু করলো, এই 10,000 টাকা কিন্তু মালিক কাকে দিল? ব্যবসাকে দিল, ঠিক আছে? তাহলে মালিকের কাছে এটা কি অ্যাসেট না অন্য কিছু? এটা অ্যান্সারটা কি হবে? তোমরা কি প্রশ্নটা বুঝতে পেরেছো? হ্যালো, আমি বললাম যে ধরো তোমার একজন ওনার বা মালিক তার ব্যবসায় 10,000 টাকা বিনিয়োগ করেছে। এখন এই 10,000 টাকা যে ব্যবসায় বিনিয়োগ করলো, এটা কি মালিকের কাছে অ্যাসেট? স্যার এটা ইনভেস্টমেন্টের পর্যায়ে পড়ে। হ্যাঁ, ইনভেস্টমেন্ট তো মালিক করেছে, এটা কি মালিকের কাছে, মালিক এটাকে কি হিসাবে ট্রিট করবে? অ্যাসেটই তো হবে আর আই গেস। এটা কি নিজের বিজনেসে ইনভেস্ট করছে? হ্যাঁ, তার বিজনেসে মালিক ধরো তাইলে একটা স্যার মালিকানা অ্যাসেট হওয়ার কথা। অ্যাসেট হওয়ার কথা। আর বিজনেস এটাকে কি হিসাবে দেখবে? ইনভেস্টমেন্ট। বিজনেস দেখবে বিজনেস দেখবে মূলধন হিসাবে। ক্লিয়ার? এটাই বলতে চাচ্ছ? এই যে তোমার এন্টিটি কনসেপ্টটা কি করেছে, তোমার এই জায়গাটাতে একটা সেপারেট করেছে। সেপারেশনটা কি? ধরো ওনার যদি তার বিজনেসে ইনভেস্ট করে, এটা কিন্তু ওনার হচ্ছে একটা সত্তা, বিজনেস হচ্ছে আরেকটা সত্তা। বিজনেসের কাছে ক্যাশ টাকাটা অ্যাসেট, কিন্তু ওনারের কাছে এটা অ্যাসেট না, ওনারের কাছে এটা হচ্ছে ওনার্স এর ইকুইটি। হ্যাঁ, মানে এটা কোনোভাবেই বিজনেসের কাছে অ্যাসেট হতে পারে। বিজনেস নগদ টাকা পেয়েছে, বাট নগদ টাকাটা বিজনেসের জন্য অ্যাসেট, কিন্তু নগদ টাকাটা কে দিয়েছে? যদি ওনার দিয়ে থাকে তাহলে হচ্ছে এটা ওনারের ইকুইটি। আর যদি আদার দেন ওনার, তুমি ধরো একটা অ্যাসেট কারো কাছ থেকে এনেছো, ধরো ফার্নিচার কিনে নিয়ে আসছো কোনো একটা জায়গা থেকে, টাকা পুরোটা পে করো নাই, কিছু টাকা বাকি রাখছো, তাহলে কিন্তু তোমার ব্যবসায় কিন্তু ফার্নিচার নামে একটা অ্যাসেট এসছে, বাট তুমি তোমার এন্টিটি কিন্তু লায়াবল কার কাছে? ওই যে যে ব্যক্তি তোমার হচ্ছে হলো ওই তোমার টাকাটা তোমার কাছে পায়, তাহলে ওটা কিন্তু তোমার কাছে লায়াবিলিটি, তোমার ব্যবসার কাছে কিন্তু লায়াবিলিটি। আমরা কিন্তু হিসাব রাখি অলওয়েজ বিজনেসের, কোনো ব্যক্তির হিসাব রাখি না। তাহলে একজন ওনার যখন তার বিজনেসে ইনভেস্ট করে, তাহলে ওনারের পার্সোনাল হিসাবে সে অ্যাসেট ধরতে পারে, কিন্তু ব্যবসায়িক হিসাব যেহেতু আমরা রাখি, আমরা সেটাকে কখনোই ওনারের অ্যাসেট বলবো না, বলবো এটাকে ওনারের ইকুইটি। আর যেই অ্যাসেটটা ব্যবসাতে এসছে, সেটা ব্যবসা যেমন অন্য ব্যক্তির কাছ থেকে পায়, অন্য ব্যবসা থেকে পায়, ঠিক তেমনি মালিককেও সে আরেকজন আর্টিফিশিয়াল একটা ব্যক্তি সত্তা মনে করে, যেটা সে একটা সেপারেট এন্টিটি। যেহেতু ইকোনমিক এন্টিটি এটাই বলছে যে একটা ব্যবসা শুধুমাত্র তার মালিকের থেকে আলাদা হবে সেটা না, অন্যান্য ব্যবসায়ী সত্তা থেকেও আলাদা হবে। মানে ব্যবসা হচ্ছে একটা সত্তা, আর বাকি সব হচ্ছে আলাদা একটা সত্তা। তাহলে সেই জন্যই আমরা হিসাব রাখি কিন্তু ব্যবসায়। তাই যখনই ইনভেস্টমেন্ট বাই ওনার বলে কোনো কথা আমরা দেখি ট্রানজেকশনে, তখন আমরা সাথে সাথে বলি যে হ্যাঁ, নগদ টাকা যদি হয় ব্যবসায় অ্যাসেট বেড়েছে ডেফিনেটলি, বাট এই অ্যাসেটের ক্লেম কার? ওনারের। তাই এটার নাম হচ্ছে ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি বাড়ে বিভিন্ন ভাবে। ওনার্স ইকুইটি বাড়ে ওনার্স ক্যাপিটালের মাধ্যমে। ওনার্স ইকুইটি বাড়ে যদি ব্যবসাতে আয় হয় বা রেভিনিউ হয়। ওনার্স ইকুইটি কমে কিভাবে? যদি এক্সপেন্স বা ব্যয় হয়, ওনার যদি ড্র করে বা উইথড্র করে, উত্তোলন করে, তাহলে দুইভাবে ইকুইটি বাড়ে, দুইভাবে ইকুইটি কমে। এই চার ভাবে হচ্ছে ইকুইটি কাজ করে। আর লাইবিলিটি হচ্ছে যে আদার দেন ওনার যদি কারো ক্লেম থাকে ব্যবসার অ্যাসেটের মধ্যে, তাকে বলা হয় লাইবিলিটি। আর অ্যাসেট হচ্ছে যেটা ফিউচার বেনিফিট প্রোভাইড করবে এন্টিটিকে, যেটা আলটিমেটলি অবশ্যই এটার
আউটকাম অফ পাস্ট ট্রানজেকশন, কোন একটা ট্রানজেকশনের আউটকাম হবে এবং ইট ইজ কন্ট্রোল বাই দ্য এন্টিটি, ওই বিষয়টা এন্টিটির কন্ট্রোলে থাকবে। তাহলে তিনটা বিষয় যখন একসাথে সমন্বিত হয় তখন তাকে আমরা অ্যাসেট বলি। এনিওয়ে, তাহলে আমরা ইকুয়েশনটাকে যদি ইলাবোরেট করি কি বলা হয়? বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে প্রোভাইড আন্ডারলাইং ফ্রেমওয়ার্ক ফর রেকর্ডিং এন্ড সামারাইজিং ইকোনমিক ইভেন্ট অ্যাসেট আর ক্লেম বাই আইদার ক্রেডিটর অর ওনার। মানে এই অ্যাসেটটা ক্লেম করছে কে? হয় ওনারের ক্লেম আছে, ওনার যদি দিয়ে থাকে, আর ওনার দিয়ে না থাকলে হচ্ছে লায়াবিলিটি। তাহলে প্রত্যেক অ্যাসেট মাস্ট ফাইন্যান্স বাই ওনারস ইকুইটি অর লায়াবিলিটি। ইফ এ বিজনেস ইজ লিকুইডেটেড, মানে ধরো ব্যবসা এখন একটা অবসায়ন হবে, মানে ব্যবসাটা গুটিয়ে ফেলতে হবে, যদি ব্যবসা বন্ধ হয়ে যায় তখন হচ্ছে ক্লেমস অফ ক্রেডিটর মাস্ট বি পেইড বিফোর ওনার্স ক্লেম। মানে আগে হচ্ছে যারা লায়াবিলিটি তার ক্লেমটা আগে শোধ করতে হবে, সব লায়াবিলিটি শোধ করার পরে যদি কিছু অবশিষ্ট থাকে তারপর সেটা ওনার পাবে। তাহলে ওনার কিন্তু পাবে সবার শেষে, আগে মানুষের লায়াবিলিটি শোধ করার পরে। এটা নর্মাল মানুষের ধর্ম। তাই তুমি যদি কোথাও ঋণী থাকো তাহলে আগে ঋণ শোধ করে তারপর তুমি কোথাও দান করতে পারবা। তুমি দান করছো, তুমি ঋণের জর্জরিত, তোমার পক্ষে কিন্তু এটা সম্ভব না। আগে ঋণ শোধ করতে হবে তারপর তুমি দান করবা বা অন্য জায়গায় কিছু করার, তাই তো? তাহলে আমাদের কিন্তু বিজনেসের যদি কখনো লিকুইডেশন হয় বা অবসায়ন হয়, তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার অবশ্যই এটার ক্লেমটা হচ্ছে তোমার ক্রেডিটরটা আগে সেটেল করতে হবে। ক্রেডিটরকে দেওয়ার পরে যদি কিছু অবশিষ্ট থাকে সেটা হচ্ছে তোমার ওনার পাবে। এটা হচ্ছে ইকুয়েশনটা আর কি। তো অ্যাসেট সম্পর্কে আমরা এখন যদি অ্যাকাউন্টিং এর ভাষায় অ্যাসেটকে বলি, রিসোর্স আ বিজনেস ওনস। মানে অ্যাসেট হচ্ছে একটা রিসোর্স যেটা একটা ব্যবসা প্রতিষ্ঠান ওন করে। প্রোভাইড ফিউচার সার্ভিস অর বেনিফিট, যেটা তোমার ফিউচার বেনিফিট তোমার প্রোভাইড করবে তোমার ওই এন্টিটিকে, সেটা। ক্যাশ সাপ্লাইস ইকুইপমেন্ট, তোমরা যে এক্সাম্পল গুলো বললা এগুলাকে নরমালি বিজনেসের ভাষায় অ্যাসেট বলা হয়। ক্যাশের মধ্যে তোমার বেনিফিট প্রোভাইড করার সুযোগ আছে, যে কোনো কিছু তুমি ক্যাশে কনভার্ট করতে পারো। সাপ্লাইস বলতে কিন্তু এখানে আবার একটা সাপ্লাইস কে অনেকে আবার বলে সাপ্লাইস আবার অ্যাসেট হয়ে গেল। ধরো তুমি তোমার প্রয়োজনে একসাথে তুমি ধরো তোমার ট্রিপলি যখন ডিপার্টমেন্ট সেমিস্টার শুরু করলো, একসাথে ধরো 500 মার্কার কিনলো পুরো সেমিস্টারের জন্য, অ্যাটেন্ডেন্স রেজিস্টার কিনলো, বিভিন্ন কিছু কিনে রাখলো। একবারে তো সবটা পুরোটা ইউজ হবে না। যখন পুরোটা কিনে রাখলো তখন কিন্তু তার কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ ইনভেন্টরি, মানে ওইখান থেকেই সে ইউজ করবে। পুরো সেমিস্টার ব্যাপী বিভিন্ন শিক্ষক বিভিন্ন মার্কার নিবে, বিভিন্ন ধরনের রেজিস্টার খাতায় ইউজ করবে। করার পরে বা তোমার যখন ক্লাস টেস্ট নিবে খাতা তোমাকে দিবে, দেওয়ার পর হিসাব করে দেখবে যে এই সেমিস্টারে কতটুকু খরচ হলো। যতটুকু খরচ হয়ে গেল সেটা হচ্ছে তোমার এক্সপেন্স, আর যেটা খরচ হয় নাই সেটা থেকে গেল তোমার ক্লোজিং ইনভেন্টরি, মানে এটা আবার পরের সেমিস্টারে এটা কাজে লাগবে। তাহলে জিনিসটা যখন তুমি প্রকিউর করো তখন কিন্তু পুরোটাই তোমার থাকে আনএক্সপায়ার্ড, মানে যেটা ইউজ হয় না। যখন তুমি আস্তে আস্তে ইউজ করো তখন হয়ে যায় এক্সপায়ার্ড। তাহলে এক্সপায়ার্ড পোর্শনকে আমরা বলছি এক্সপেন্স, আর যেটা আনএক্সপায়ার্ড থাকে সেটাকে বলছি আমরা অ্যাসেট। তাহলে একটা সাপ্লাইস তুমি যখন প্রকিউর করার টাইমে তোমার কিন্তু আলটিমেটলি এটা পুরোটাই আনইউজ থাকে বলে এটা তোমারটা অ্যাসেট। যখন এখান থেকে আমরা আস্তে আস্তে এটাকে ইউজ করতে থাকবো, খরচ করব, তখন কিন্তু আমার আলটিমেটলি তোমার ওই কমে আসবে হচ্ছে তোমার অ্যাসেটটা, যেটা ইউজের কারণে, আর যেটা থেকে যাবে সেটাকে আমরা বলবো ক্লোজিং ইনভেন্টরি। আর প্রথম যখন কিনবো তখন পুরোটাই হচ্ছে আমাদের ইনভেন্টরি বা মজুত পণ্য। তাহলে দিজ আর দ্য ক্যারেক্টার অফ অ্যাসেট, যে তোমার এটা একটা রিসোর্স, একটা বিজনেস এন্টিটি যেটা ওন করে, এবং অবশ্যই এটা ফিউচার বেনিফিট প্রোভাইড করবে এন্টিটিকে, সেটাকে আমরা বলছি অ্যাসেট। লায়াবিলিটি হচ্ছে ক্লেম অ্যাগেইনস্ট অ্যাসেট। ধরো এই অ্যাসেটের মধ্যে যতটুকু টাকা ওনার ছাড়া অন্য কেউ পায় সেটাকে আমরা বলছি লায়াবিলিটি। ক্রেডিটর হতে পারে, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, স্যালারি এন্ড ওয়েজেস পেয়েবল। ধরো অ্যাকাউন্টস পেয়েবল মানে তুমি কোনো জায়গা থেকে একটা পণ্য কিনেছো, টাকা পে করতে পারো নাই, তখন তোমাকে লিখতে হবে যে অ্যাকাউন্টস পেয়েবল, মানে এই টাকাটা আমার পে করতে হবে, তোমার প্রতিষ্ঠানকে পে করতে হবে। তোমার যখন পে করতে হবে, যতদিন তুমি পে না করছো ততদিন তোমার প্রতিষ্ঠান কিন্তু লায়াবল। সেজন্য একটা প্রতিষ্ঠানের একটা ওয়ান কাইন্ড অফ অব্লিগেশন বা এক ধরনের ক্লেম, এবং এটা তোমার প্রতিষ্ঠান যতদিন সেটেল না করবে ততদিন তোমার প্রতিষ্ঠান লায়াবল থাকবে, সেজন্য এটাকে বলছে লায়াবিলিটি। অ্যাকাউন্টস আর নোটস এর মধ্যে পার্থক্য আছে। অ্যাকাউন্টস হচ্ছে যখন তুমি ভার্বাল কমিটমেন্টের সাথে যাও তখন অ্যাকাউন্টস, আর যখন এটা রিটেন ফর্মে যাও যে হ্যাঁ আমি এক্স ওয়াই এর কাছ থেকে এত টাকার পণ্য কিনেছি, এতদিন পরে আমি টাকা দিতে বাধ্য থাকবো, যদি না দেই তাহলে যে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে, তখন যখন এটা একটা নোট ডাউন করা থাকবে তখন সেটাকে বলা হবে নোটস পেয়েবল। আর যখন ভার্বাল, মানে তোমার সাথে ওর একটা ভালো গুড রিলেশন আছে, তুমি তার কাছ থেকে বাকি আনো, সে তোমার কাছ থেকে বাকি নেয়, বিভিন্ন কারণে তুমি যদি এইরকম কারো কাছ থেকে কোনো কিছু আনো, তুমি টাকাটা এখনো দাও নাই, যতদিন দিচ্ছ না সেটা তোমার একটা তোমার ওরাল কমিটমেন্ট বা তোমার প্রতি সেই আস্থার কারণেই তোমরা আর কোনো রিটেন ডকুমেন্টেশনে যাও না, যে জাস্ট খালি তুমি এত টাকার পণ্য নিয়েছো, এটা একটা নোট থাকে, মানে ওরকম ভাবে ডিটেইল কিছু টার্মস কন্ডিশন লেখা থাকে না, তখন সেটাকে বলা অ্যাকাউন্টস পেয়েবল।
আর যখন এটা রিটেন ফর্মে থাকে বিষয়গুলো যে তুমি কয় তারিখের মধ্যে দিবা, কিভাবে দিবা, না দিলে কি হবে, এই সব কিছু ডিটেল, তখন সেটাকে বলে নোটস পেয়েবল। হোয়াট এভার দ্য পেয়েবল, এটা অ্যাকাউন্টস হোক, নোটস হোক, স্যালারি অ্যান্ড ওয়েজেস, তোমার প্রতিষ্ঠানের এমপ্লয়ির স্যালারি যদি কোনো কারণে দিতে না পারো, কারণ এবার এই কোভিড সিচুয়েশনে প্রচুর লোকজনের ফ্যাক্টরি বন্ধ ছিল, তখন দেখা গেছে যে তোমার উৎপাদন নাই, মালিক পক্ষ টাকা কোথেকে দিবে, ব্যাংক থেকে লোন করে অনেকে দিয়েছে, অনেকে ব্যাংক থেকে লোন নেওয়ার ক্যাপাসিটি অনেক আগেই লোন নেওয়া বেশি ছিল, তখন তারা স্যালারি দিতে পারেনি, তখন কিন্তু তার কিন্তু এখানে লিখতে হবে স্যালারি এন্ড ওয়েজেস পেয়েবল। এটা তার এখন পেয়েবল, যখন তার হাতে টাকা হবে সে হয়তো তখন এটাকে শোধ করে দিবে। তাহলে এইগুলো হচ্ছে তোমার লায়াবিলিটি। তোমার এন্টিটি যখন কোনো কিছু পার্টিকে পেমেন্ট না করবে, পেমেন্ট না করার আগ পর্যন্ত, পেমেন্ট করতে পারছে না ততদিন তোমার বইতে এটাকে রেকর্ড করা হবে অ্যাজ লায়াবিলিটি, মানে তোমার প্রতিষ্ঠানের জন্য এটা লায়াবিলিটি। সো এইগুলো হচ্ছে লায়াবিলিটি। তাহলে লায়াবিলিটি বিষয়টা কি বোঝা গেল? ওকে, তাহলে এখন ইকুইটি। ইকুইটি হচ্ছে ওনারশিপ ক্লেম অন টোটাল অ্যাসেট, মানে অ্যাসেটের মধ্যে ওনারের যতটুকু এখানে কন্ট্রিবিউশন আছে, হ্যাঁ, এটাকে রেসিডুয়াল ইকুইটিও বলে। যেমন ধরো অ্যাসেট থেকে যদি লায়াবিলিটি মাইনাস করলে যা থাকে সেটা কিন্তু ইকুইটি। তুমি যদি ইকুয়েশনটাকে একটু ঘুরিয়ে দাও, অ্যাসেট লায়াবিলিটি ওই পাশে নিয়ে গেলে লেস হয়ে যাবে, অ্যাসেট লেস লায়াবিলিটি ইকুয়াল টু ওনার্স ইকুইটি, তার মানে এটাকে বলা হচ্ছে রেসিডুয়াল ইকুইটি। ইনভেস্টমেন্ট বাই ওনার এন্ড রেভিনিউ ইনক্রিজেস ওনার্স ইকুইটি। তোমাদের একটু আগে বলেছিলাম যে যদি মালিক ব্যবসায় ইনভেস্ট করে তাহলে এটাকে ইনভেস্টমেন্ট বাই ওনার, এতে তোমার ইকুইটি বাড়ে। আবার যদি ব্যবসায় আয় হয়, মানে রেভিনিউ আয় হয়, এই দুইটার কারণে ওনার্স ইকুইটি বাড়ে। আর যদি কোনো কারণে ব্যবসার ব্যয় হয়, তোমার ব্যবসা আয় করতে গেলে তো ব্যয় করতে হবে। যেমন তুমি ধরো প্রোডাক্ট সেল করলা, সেলসটা হচ্ছে তোমার আয়, আর বিক্রয় হচ্ছে কি, তোমার পণ্য যদি কিনে আনো তাহলে তোমাকে পারচেস করতে হবে, পণ্য যদি উৎপাদন করো তোমাকে প্রোডাকশন করতে হবে, যে ফর্মে তুমি যাও না কেন তোমাকে তো ওটার পেছনে খরচ লাগবে, তাহলে ওটা হচ্ছে তোমার ব্যয়। তাহলে সেই ব্যয়, এবং যদি তোমার মালিক লাভ আছে মনে করে কিছু টাকা ব্যবসা থেকে উত্তোলন করে, ড্র করে, তাহলে ড্রয়িংস এবং এক্সপেন্স এই দুটো হচ্ছে ইকুইটিকে কমায়, রেভিনিউ এবং ইনভেস্টমেন্ট ইকুইটিকে বাড়ায়। এই চারটা ইন্টারঅ্যাকশন হচ্ছে তোমার ওনার্স ইকুইটি আর কি ইনক্রিজ ডিক্রিজটা ডিপেন্ড করে। তাহলে ইকুয়েশনটা কি বোঝা গেল? ওকে, হ্যাঁ। এখন এটাকে যদি একটু এক্সটেন্ড করা হয়, ইকুয়েশনটাকে একটু এক্সপ্যান্ড করা হয়, যদি অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি, এটা তো ছিলই, ইকুইটির মধ্যে আবার ওনার্স ক্যাপিটাল মাইনাস ওনার্স ড্রয়িংস, রেভিনিউ মাইনাস এক্সপেন্স, একটু আগে যেটা বলা হলো, ওনার্স কোনো কিছু কন্ট্রিবিউট করলে ওনার্স ক্যাপিটাল এর সাথে রেভিনিউ, এই দুইটা হচ্ছে ইকুইটিকে বাড়ায়, ড্রয়িংস এবং হচ্ছে এক্সপেন্স ইকুইটিকে কমায়। এই পুরো জিনিসটাকে আরেকটু এক্সটেন্ড করে আমরা ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি। এখানে তাহলে ধরো যে টার্মটা নতুন কি, সেটা রেভিনিউ। রেভিনিউ সম্পর্কে কি বলা হচ্ছে? ইনক্রিজ ইন অ্যাসেট or decrease in liability resulting from sale of goods or performance of services in normal course of business। একটা ব্যবসায় যদি তোমার কোনো কারণে অ্যাসেট বাড়ে অথবা লায়াবিলিটি কমে, কিভাবে? যদি তুমি প্রোডাক্ট সেল করো, যদি তোমার ম্যানুফ্যাকচারিং কনসার্ন হও বা মার্চেন্ডাইজিং কনসার্ন হও যারা পণ্য নিয়ে কাজ করে, অথবা তুমি সার্ভিস দান করো। সেবা দানকারী প্রতিষ্ঠান কারা, আর পণ্য তোমার ধরো বিক্রয়কারী প্রতিষ্ঠান কারা? ধরো তুমি মুদির দোকানে পণ্য বিক্রয় করতেছে, তারা হচ্ছে পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান। সেবা দানকারী প্রতিষ্ঠান কারা? হসপিটাল, হ্যাঁ, মেডিকেল, হসপিটাল হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, লয়ারের যে ল ফার্ম আছে সেটা হতে পারে, তোমার একজন ডেন্টিস্টের কাছে গেছো, দাঁতের যে সেবাটা, দাঁতের যে কাজ, মানে ডাক্তারের যে সার্ভিসটা তোমাকে দিচ্ছে সেটা, বা তোমার যদি কারো কাছ থেকে তুমি কোনো কাউন্সিলিং নিতে যাও, মানে যে কোনো বিষয় যেটা টিউশন, ভিজিবল প্রোডাক্ট, আমাদের সেটা হচ্ছে টিউশন, হ্যাঁ হ্যাঁ বলো। মানে স্যার আমরা যে টিউশন করি এটা ওয়ান কাইন্ড অফ সার্ভিস। ডেফিনেটলি তোমাদের টিউশনটা হচ্ছে সার্ভিস, মানে তুমি যে সার্ভিসটা প্রোভাইড করছো যেটার ভিজিবল প্রোডাক্ট নাই, বাট একটা প্রোডাক্ট ক্রিয়েট হচ্ছে, একটা ভ্যালু ক্রিয়েট হচ্ছে, সেটা হচ্ছে সার্ভিস। তাহলে সার্ভিস প্রোভাইডার যদি কোনো সার্ভিস প্রোভাইড করে, অথবা যদি প্রোডাক্ট সেল যারা করার তারা সেল করে, এর মাধ্যমে যদি তোমার আলটিমেটলি অ্যাসেট বাড়ে ব্যবসায়, অথবা যদি তোমার লায়াবিলিটি কমে, হ্যাঁ, এই দুইটার যদি একটা হয় তখন সেটাকে আমরা বলবো রেভিনিউ। তাহলে ড্রয়িংসটা হচ্ছে যে ব্যবসা প্রফিট হতে পারে মনে করে মালিক যদি অনেক সময় এখান থেকে উত্তোলন করে টাকা, এটা হচ্ছে ড্রয়িংস। এক্সপেন্স হচ্ছে কস্ট অফ অ্যাসেট কনজিউমড অর সার্ভিস ইউজড ইন দ্য প্রসেস অফ আর্নিংস রেভিনিউ। রেভিনিউ আর্ন করতে তোমার যেই প্রোডাক্টটা বিক্রি করছো তাকে তোমার প্রডিউস করতে বা কিনে আনতে যে টাকা লাগছে, অথবা যে সেবাটা তুমি দান করছো সেটার জন্য যে টাকা লাগছে, এই দুইটাকে আমরা কম্বাইন করে আমরা বলছি আমাদের এটা এক্সপেন্স।
তাহলে আমরা এক্সপানশনটাও মোটামুটি একটু বুঝতে পারলাম, তাই না? ওকে, এখন হচ্ছে আমরা এই ইকুয়েশনের মাধ্যমে ট্রানজেকশন গুলো অ্যানালাইসিস করবো। যে একটু আগে তোমাদের বলেছিলাম অ্যাকাউন্টিং এর প্রথম কাজ হচ্ছে ইকোনমিক ইভেন্ট গুলাকে ফাইন্ড আউট করা যেখানে আর্থিক সংশ্লিষ্টতা আছে। Transaction are a business economic event recorded by accountant, may be external or internal. Not all activities represent transaction have a dual effect on the accounting equation. প্রত্যেকটা ট্রানজেকশনেরই একটা ডুয়াল ইফেক্ট থাকে, টুফোল্ড ইফেক্ট থাকে। যেমন তুমি যদি বলো, একটু আগে বলেছিলাম যে অ্যাকাউন্টিং এর প্রথম কাজটা হচ্ছে কি জার্নালাইজ করা, লেজার করা, ট্রায়াল ব্যালেন্স করা, অ্যাডজাস্টমেন্ট করা, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা। এগুলো হচ্ছে অ্যাকাউন্টিং এর বিভিন্ন স্টেপস। অ্যাকাউন্টিং করতে গেলে আমরা এই কাজগুলো করি। গ্র্যাজুয়ালি আমরা এগুলোই শিখবো আর কি। আসলে আমরা জাস্ট এখানে দেখছি যে কি করব। ধরো এখানে একটা ইভেন্ট পারচেজ কম্পিউটার। তুমি যদি একটা কম্পিউটার পারচেজ করো, এখানে তুমি দেখো ক্রাইটেরিয়া, ইফ ইজ দ্য ফাইন্যান্সিয়াল পজিশন, অ্যাসেট, লায়াবিলিটি অর ওনার্স ইকুইটি অফ দ্য কোম্পানি চেঞ্জড। তুমি একটা কম্পিউটার পারচেজ করলে ডেফিনেটলি তো তোমার ইকোনমিক অবস্থাটা চেঞ্জ হবে, তোমাকে পেমেন্ট করতে হবে অথবা বাকি রাখলে একটা লায়াবিলিটি ক্রিয়েট হবে, তাহলে অবশ্যই এটা রেকর্ডেড হবে। হ্যাঁ, কিন্তু তুমি ডিসকাস প্রোডাক্ট ডিজাইন উইথ পটেনশিয়াল কাস্টমার, তোমার কোম্পানি যদি বিভিন্ন প্রোডাক্টের ডিজাইন সম্পর্কে কাস্টমারদের সাথে আলোচনা করে, এতে কিন্তু তোমার প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হবে না, তাহলে কি হবে, এটা কোনো রেকর্ডেড হবে না। আর তুমি যদি এখানে লেখা আছে পে রেন্ট, হ্যাঁ, তোমার একটা ইভেন্ট হচ্ছে তুমি রেন্ট পে করছো, তোমার প্রতিষ্ঠান যদি রেন্ট পে করে তাহলে কিন্তু একটা আর্থিক সংশ্লিষ্টতা এখানে আছে, আমার প্রতিষ্ঠানের টাকা চলে যাচ্ছে রেন্ট পারপাসে, তাহলে অবশ্যই কিন্তু এটা রেকর্ডেড হবে অ্যাজ ট্রানজেকশন। তাহলে কিন্তু তুমি এখানে ক্লিয়ারলি বুঝতে পারলা ইভেন্ট এবং ট্রানজেকশনের মধ্যে পার্থক্যটা কোথায়। ঠিক আছে, যেখানে আর্থিক সংশ্লিষ্টতা আছে সেটাকে বলা হচ্ছে ট্রানজেকশন, যেটাতে আর্থিক সংশ্লিষ্টতা নাই সেটা হচ্ছে ইভেন্ট। আর অ্যাকাউন্টিং ডিলস উইথ ট্রানজেকশন, রেকর্ড হয় কোনটা, ট্রানজেকশন, ইভেন্ট কোনো রেকর্ড হয় না। ঠিক আছে, ওকে। এখন আমরা ধরো এখানে একটা ট্রানজেকশন যদি অ্যানালাইসিস করি, ধরো একটা কোম্পানি, সফটওয়্যার কোম্পানি পারচেজ $1600 দিয়ে, হ্যাঁ, হেডসেট এন্ড আদার কম্পিউটার অ্যাক্সেসরিজ expected to last several months. The supplier allows software to pay the bill in October. তার মানে তোমাকে কিছু টাইম অ্যালাউ করেছে, তুমি বাকিতে কিনেছো, এটা হলো ফ্যাক্ট। ওকে, তাহলে তোমার এখানে ইকুয়েশনের ইম্প্যাক্টটা কি? তোমার হচ্ছে 1600 টাকায় তুমি একটা কম্পিউটার পারচেজ করেছো। ওকে, তাহলে কম্পিউটার অ্যাক্সেসরিজ, এতে তোমার এই 1600 টাকা দামের একটা তোমার অ্যাক্সেসরিজের সাপ্লাইস এখানে তোমার বেড়ে গেছে, এবং এই টাকাটা তুমি যেহেতু পে করো নাই, ফিউচারে পে করবা, এই 1600 টাকা হচ্ছে তোমার কিন্তু একটা লায়াবিলিটিও বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো এখানে 3 নাম্বার ট্রানজেকশনটা কি মিন করছে। তোমার এখানে অ্যাসেটের ভেতরে ক্যাশ আছে, সাপ্লাই আছে, ইকুইপমেন্ট আছে। এখানে যেহেতু কম্পিউটারের অ্যাক্সেসরিজ, তোমার একটা আইটি ফার্মের কম্পিউটারটা হচ্ছে তোমার অ্যাক্সেসরি, এটা সাপ্লাইস, ওই রিলেটেড সাপ্লাইস আর কি। তাহলে তোমার এখানে সাপ্লাইস বেড়ে গেছে একটা, অন্যদিকে এটা বাকিতে না হতো যদি, তাহলে তোমার নগদ টাকা চলে যেত, ক্যাশ হইতো মাইনাস, সাপ্লাইস হইতো প্লাস, এখানে কিন্তু এক সাইডে কিন্তু ইফেক্টটা শেষ হয়ে যেত। বাট তোমার এখানে হচ্ছে সাপ্লাইস এখানে প্লাস হয়েছে, আর যেহেতু টাকাটা বাকি ইন অক্টোবর, বিল পে করবা ইন অক্টোবর, তার মানে পরবর্তীতে যদি পেমেন্টটা করো, তোমার টাকাটা পে করতে হবে, তখন তোমার কিন্তু প্রতিষ্ঠান কিন্তু লায়াবল হয়ে গেল তাদের কাছে, যাদের কাছ থেকে সাপ্লাইসটা নিয়ে আসছে। তাই অ্যাকাউন্টস পেয়েবল নামে তোমার এখানে হচ্ছে একটা লায়াবিলিটি ক্রিয়েট হয়ে গেল। তাহলে কি বিষয়টা বুঝতে পারছো কিভাবে রেকর্ডিংটার আমরা ইম্প্যাক্টটা দেখাই ইকুয়েশনে? হ্যাঁ, বলো। তাহলে ক্যাশ মাইনাস হয়ে যেত, ক্যাশের এখান থেকে মাইনাস হয়ে যেত, অ্যাসেট কমতো না, ক্যাশ অ্যাসেটটা কমে যেত, আর হ্যাঁ, সাপ্লাইস অ্যাসেটটা বেড়ে যেত। কারণ ক্যাশ তো তোমার পেমেন্ট হইলেই ক্যাশ কমে যাবে, যেহেতু পেমেন্ট হয় না বলে একটা লায়াবিলিটি বেড়ে গেছে। তখন তার লাইবিলিটির 1600 অ্যাড হইতো না। অবশ্যই হতো না, কারণ তুমি যদি পেমেন্টই করে দাও তাহলে লায়াবিলিটি থাকবে কেন? তুমি পেমেন্ট করো না বলেই তো তোমার এন্টিটি লায়াবল। জি স্যার।
এরপর দেখো সফটবাইট রিসিভ 1200 টাকা ক্যাশ ফ্রম কাস্টমার ফর অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিসেস ইট হ্যাজ পারফর্ম। এখানে তোমার হচ্ছে 1200 টাকা তারা হচ্ছে কাস্টমারের কাছ থেকে পেয়েছে, তাহলে কোম্পানির নগদ টাকা পেয়েছে এই 1200 প্লাস। আর এই টাকাটা কি তার আয়, কারণ তার হচ্ছে আইটি মানে মেইনলি কাজই হচ্ছে তোমার কম্পিউটার রিলেটেড, অ্যাপ ডেভেলপমেন্টের সার্ভিস মানে তার ওয়ান কাইন্ড অফ রেভিনিউ এখানে। তাহলে রেভিনিউ 1200 বের এসেছে, এই কর্নার লিখে দিয়েছে এটা সার্ভিস রেভিনিউ। 1200 টাকা রেভিনিউ প্লাস আর তোমার 1200 টাকা ক্যাশ প্লাস। ঠিক আছে, এইভাবে প্রতিটা ট্রানজেকশন এখানে আছে। তোমরা এই ট্রানজেকশন গুলো দেখবা বাসায়, সামারি গুলো দেখার চেষ্টা করবা। তারপরে এইগুলো থেকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি। লাস্ট ক্লাসে তোমাদের বলেছিলাম এখানে আরো কিছু চেঞ্জ আমি ডিসকাস করব। এরপর আমরা পরের চ্যাপ্টার যেটা ডেবিট ক্রেডিট ডিটারমিনেশন আরেকটা চ্যাপ্টার। তো আজকে এতটুকুই। আমি তোমাদেরকে আজকে স্লাইডটাও দিচ্ছি, লেকচারের রেকর্ডেড ভার্সনটাও দিচ্ছি। আর আগামী ক্লাসটা তোমাদের সাথে যেই টাইমে কথা হয়েছে সেভাবেই হবে। আমি এর আগে তোমার সিআর কে দিয়ে দিব। ঠিক আছে, হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ, মানে নর্মালি হয়েছে কি, ধরো একজন বাদাম বিক্রেতা, তার পক্ষে তো মানে ডিটেইল হিসাব করার দরকার। ধরো বাদাম তুমি কিনলা, খেয়ে বললা যে ঠিক আছে ভাই 1 সপ্তাহ পরে আপনাকে আমি টাকাটা দিব, তাহলে তাকে রেকর্ড করতে হবে যে আপনি আমার কাছ থেকে বাদাম খাইছেন, 1 সপ্তাহ পরে পেমেন্ট পাবো, অ্যাকাউন্টস রিসিভেবল লিখতে হবে। এটা তো বাদাম বিক্রেতা করলে বাদাম বিক্রেতার পক্ষে ব্যবসা চালানো সম্ভব হবে না, তাই না? বাদাম বিক্রেতার হচ্ছে ব্যবসা নগদে করতে হয়, পুরোটা নগদ টাকা সে নিবে, নগদ টাকায় বাদাম কিনে আনবে, বিক্রি করবে। তারপরে ছোট বিক্রেতা চা স্টলে তুমি যদি অ্যাক্রুয়াল বেসিস করতে থাকো, কদিন পরে চা বিক্রেতা বলে আর কেউ থাকবে না। হ্যাঁ, মানে হচ্ছে ছোট ছোট ব্যবসায়ীরা নরমালি নগদ টাকা নিয়েই তারা ব্যবসাটা চালায়, কারণ তারা খুব সামান্য পুঁজি নিয়ে ব্যবসাটা করে। তাকে তুমি যদি অ্যাক্রুয়াল বেসিস দেখাতে যাও তাহলে তো ব্যবসাও লাটে উঠবে, আলটিমেটলি অ্যাকাউন্টিং এর তো তার প্রয়োজনই নাই। সে হচ্ছে এত টাকা নিয়ে বসছি, দিন শেষে আমার কত টাকা আছে দেখছি, তার কোনো অ্যাকাউন্টিং এরই দরকার নাই। বুঝতে পারছো? এটা লার্জ অর্গানাইজেশন, তার অনেক বড় ধরনের ট্রানজেকশন, অনেক টাকার লেনদেন, তাদের ক্ষেত্রে ওটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, ওকে, হ্যাঁ, তো ভালো থাকো সবাই।